শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আমাদের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয়কে ধন্যবাদ জানাই। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডাকে সাড়া দিয়ে রাশিয়ায় ওনার সাথে বৈঠক করতে গিয়েছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। আর ধিক্কার জানাই সেজন্য সেখানে গিয়ে অনেক মিথ্যা কথাও বলেছেন। আমি নিজে শুনেছি লাইভে টাইমস অফ ইন্ডিয়া নিউজ চ্যানেলে তিনি যখন বৈঠকে কথা বলতেছিলেন, মানে অন্য একজন ট্রান্সলেট করতেছেন, তিনি হিন্দিতে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন রাশিয়ার মদতে তিনি ভারতবর্ষকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটাই সত্যি, আমি অস্বীকার করব না। সামরিক খাতে অনেক উন্নত করেছেন রাশিয়ার সহযোগিতায়, কিন্তু তিনি মিথ্যা কথা সেটা বলেছেন যে করোনাকালীন সময়ে, অতএব এই মহাদুর্যোগে, এটা একটা সারা বিশ্বে একটা দুর্যোগ নিয়ে এসেছিল করোনা, সেই দুর্যোগে নাকি তিনি এমনভাবে দেশ পরিচালনা করেছেন, মোকাবিলা করেছেন সংকটময় সময়কে, মানে কৃষকদেরকে বিশেষ করে কোনো ক্ষতি হতে দেননি, কৃষকদের উপকার করেছেন। কৃষকদের যদি কোনো ক্ষতি হতে দেননি তিনি, সারা ভারতবর্ষে কৃষকরা কেন কৃষি আন্দোলন করলো ওনার বিরুদ্ধে, ওনার এই মানে কৃষি আইন নিয়ে কেন বিক্ষোভ হলো ভারতবর্ষে, সেটা আমি জানতে চাই মোদিজির কাছে। দ্বিতীয়ত তিনি বললেন ভ্লাদিমির পুতিন মহাশয়ের সামনে যে রাশিয়ার সহযোগিতায় বর্তমান যে পেট্রোলিয়াম সম্পদের, তৈল সম্পদের যে সংকট, সেই সংকটে তিনি ভারতবর্ষের বিশেষ করে নাগরিকদের তিনি এই সংকটটা বুঝতে দেননি, এই তৈল সম্পদের পেট্রোলিয়ামের কষ্ট উপভোগ করতে দেননি। তিনি রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে এগুলাই ঘাটতি পূরণ করেছেন। ঠিকই রাশিয়ার কাছ থেকে তিনি তেল আমদানি করেছেন, কিন্তু ব্যবসার তাগিদে ব্যবসা করেছেন তিনি ইউরোপ মহাদেশের, অর্থাৎ ভ্লাদিমির পুতিনের শত্রুদের কাছে তিনি গোপনে তেল বিক্রি করেছেন। সেটা ভ্লাদিমির পুতিন মহাশয়ও জানেন। ওনারও তো টাকার কাজ না, তাই উনিও দেখেও না দেখার বান করেছেন। সেটা আমার বড় কথা নয়। বড় কথা হলো আপনি তেলের ঘাটতি কোথায় পূরণ করলে, মানে আমাদেরকে কষ্টবোধ করতে দিলেন না কোথায়? আপনি নিজে যদি এমন কথা বলছেন যে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে তেল সংকট থেকে দেশকে রক্ষা করেছেন, তেলের দাম বাড়তে দেননি, কিন্তু আমরা তো তেলের দাম বাড়িয়ে যাচ্ছে দিনে দিনে। আমরা তো তেল মানে প্রতিদিন এক দামে কিনতে পারছি না, এক এক বছর এক এক মাসে মানে এক একটা দাম মানে আমরা দিয়ে তেল কিনতে হচ্ছে, ডিজেল হোক পেট্রোল হোক। এসব মিথ্যা কথা বলার কারণটা বা কি? হ্যাঁ, এসব বাদ দিন, সত্য কথা বলুন। হ্যাঁ, অন্যের কাছে ভালো হওয়ার জন্য নিজের দেশের মানুষের মানে ভবিষ্যৎ নিয়ে যে আমি এই করেছি সেই করেছি, যেটা করনি সেটা বলার কোনো প্রয়োজন নেই, আর যেটা করেছো সেটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, দ্বিতীয়ত হলো আসামের বন্যাকালীন সময়ে বর্তমান যে পরিস্থিতি আসামের, আপনি তো একবারও আসাম ভ্রমণ করতে যাননি, একবারও আসামের মানুষকে আশ্বস্ত করেননি। আসামে বিশেষ করে আপনার যাওয়াটা উচিত ছিল। আসামের জন্য একটা বড় মানে বাজেট তৈরি করা উচিত ছিল। আপনি শুনছি আজকে মানে আসাম সরকার 5,000 কোটি টাকা লোন নিচ্ছে। আপনি লোন দিয়ে দিচ্ছেন আসাম সরকারকে বন্যার ক্ষতিগ্রস্ত মানে কাটিয়ে ওঠার জন্য, বন্যার এই যে সংকটে যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষে, সেই ক্ষতিপূরণ করার জন্য। এটা কি আসামের মানুষের জীবনের কোনো মূল্য নাই? এখন আপনারা বিবেচনা করবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যা বলছেন তাই কি করতেছেন বা তাই কি করেছেন? করেননি। দ্বিতীয়ত, আজকে আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে এই কি বলবো আপনাদেরকে, রেশন কার্ডের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে প্রবাসীরা অনেক সমস্যার মধ্যে আছে। সেই সমস্যাটা হলো যাদের ফিঙ্গারপ্রিন্ট মানে মারা হবে না, তাদের নাম বাদ পড়বে কার্ড থেকে। এটা কেমন যেন নাটক শুরু হচ্ছে। এই তো 8-9 মাস হলোই, আমি নিজে বাড়িতে ছিলাম, আমি নিজে ফিঙ্গার মেরেছি, কিন্তু আজকে পুনরায় ফিঙ্গার নেওয়ার জন্য মানে ছোটাছুটি চলছে। এখনো অবধি এই যে ডিলাররা এখনো
ওদের কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি যে যারা আমরা বিদেশে আছি, প্রবাসে আছি, বহিরাজ্যে বহিরাষ্ট্রে, তাদের কি উপায়। আচ্ছা, বহিরাজ্যের যে কোনো রকম কিবা ধরে নিলাম, আপনারা ম্যানেজ করে নিলেন, কিন্তু বহিরাষ্ট্রে যারা আছে তাদের কি উপায়। এদের তো একটা উপায় বের করা উচিত ছিল। এই ডিলারদের উচিত ছিল সমবায় সমিতিতে গিয়ে কথা বলার যে আপনারা এদের জন্য একটা ব্যবস্থা করুন, যারা বহিরাজ্যে বা বহিরাষ্ট্রে প্রবাসে বাস করতেছেন, হ্যাঁ, রোজগারের তাগিদে বিভিন্ন জায়গায় বহিরাজ্যে বহিরাষ্ট্রে তারা পাড়ি জমিয়েছেন, কাজ করতেছেন, তাদের কি উপায়। সমবায় সমিতির উচিত ছিল ডিস্ট্রিক্ট কার্যালয়ে গিয়ে, অর্থাৎ সাপ্লাইয়ারে গিয়ে এটা ইনফরমেশন করা যে এদের কি হবে উপায়, সেই উপায় নিয়ে একটা কথা বলুন। সেই উপায় বের করার জন্য এই ডিস্ট্রিক্ট থেকে পাঠানো উচিত ছিল যে সমবায় মন্ত্রীর কার্যালয়ে বহিরাজ্যে বহিরাষ্ট্রে থাকা মানুষদের ফিঙ্গারপ্রিন্ট কিভাবে নেওয়া যায়, তাদের কিভাবে মানে ফিঙ্গারপ্রিন্ট নিলে হবে না অন্য আধার কার্ডে মানে জমা দিলেই হবে, সে বিষয়ে তাদের জিজ্ঞাসা করা উচিত ছিল। কিন্তু তারা এটা বলছেন না, এমন হবে না। তাদেরকে বললে, ডিলারদেরকে বললে তারা বলছেন না না মারতেই হবে। যারা নাই গ্রামে গঞ্জে তারা কিভাবে মারতে হবে সেটা তো জানতে হবে না, আপনারা তো জিজ্ঞাসা করা উচিত। আপনারা জানেন না ঠিকই, কিন্তু সমবায় সমিতিতে আপনারা গিয়ে মানে দরখাস্ত করা উচিত ছিল যে ওদের জন্য কোনো কিছু একটা করা হোক। দরখাস্ত সাপ্লাইয়ারে যাওয়া উচিত ছিল, সাপ্লাইয়ার থেকে সমবায় মন্ত্রীর কার্যালয়ে পাঠানো উচিত ছিল যে এদের কি উপায় হবে, আমাদেরকে একটু উপায় বুঝিয়ে বলুন, আমরা তাদেরকে সেইভাবে বলবো, তাদেরকে আশ্বস্ত করব। কিন্তু না, প্রথমে যারা যে দাবি উত্থাপন করবে, তারা যারা জিজ্ঞাসাবাদ করবে, তারাই বলছে না না ফিঙ্গারপ্রিন্ট মারতে হবে, না হলে কার্ড থেকে নাম বাদ পড়বে। আমরা কি আসামের মানুষ বাসিন্দা নয়, আমরা কি ভারতবর্ষের নাগরিক নয়, আমাদের নাম বাদ পড়বে। আর এমন তো আপনারা যদি এই ডিলারে যারা আছেন, আপনারা যদি জিজ্ঞাসা করতে না পারেন, আপনাদের গ্রাহকদের জন্য যদি কোনো কিছু করতে না পারেন, কথা বলতে না পারেন, তাহলে আপনারা জেনে রাখুন আপনারা ডিলারশিপের যোগ্য লোক নয়। আরও একটা কথা আমি বলতেছি, কার্ডে লেখেন না 35 কেজি আর দেন কত 30 কেজি 32 কেজি, সেটাও আমরা ছাড়বো না, ধরবো। আজকে আমাদের হয়ে একটা কথা বলার যদি আপনাদের সাহস না থাকে, তাহলে আপনাদেরকে এই যে ফিতরা সদকা নেন যেগুলা আমাদের কার্ড থেকে, মানে 35 কেজি জায়গায় 30 কেজি, এগুলো আর পাবে না, এগুলাই আমরা ছাড় দেবো না। ভিডিও বার্তা ছড়িয়ে ছিটিয়ে দিন আপনারা। ওরা হলো প্রথম ডাকাত, দ্বিতীয় ডাকাতদের হাতে মানে সবাই ডাকাত। সবার উচিত ছিল, আজকে আসামে 4 থেকে 5 লক্ষ মানুষ বিদেশে বসবাস করতেছে রোজগারের জন্য, কিন্তু তাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আসতেছে বুট, মুখ্যমন্ত্রী মহাশয় সাবধান, বুট আসতেছে, আপনার নাটক, কয়দিন পর পর ফিঙ্গারপ্রিন্ট, এই সেই নানা হয়রানি, সব কিছুর হিসাব নেওয়া হবে 2026 সালের বিধানসভা নির্বাচনে। আমরা মরে যাইনি, আমরা বিদেশে যদিও থাকি, কিন্তু আমরা সময় মতো এসে জবাব দেব আপনাকে। আপনার মতো মানে অযোগ্য মুখ্যমন্ত্রীর কোনো প্রয়োজন নেই। দেশের মানুষ বন্যায় আক্রান্ত হয়ে মরতেছেন, আর আপনি বলছেন না এটা রাষ্ট্রীয় সমস্যা বলে ঘোষণা করা যাবে না, তার মানে এটা ছোটো মোটো মামুলিক ব্যাপার। আপনি বলছেন এখন তো সব জায়গায় বন্যা হয়নি, অল্প অল্প জায়গায় হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, হিসাব নেওয়া হবে 2026 সালে। ধন্যবাদ ভাইয়েরা, আপনারা বরাকের আওয়াজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।